সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের শুরুতেই আমরা আলোচনা করব কিভাবে উদ্ভিদে সমন্বয় ঘটে। প্রাণীদের মতো উদ্ভিদের প্রতিটি কোষেও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একযোগে এবং প্রতিনিয়ত চলতেই থাকে। এই কাজগুলো একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংঘটিত হয়। এই কারণে উদ্ভিদ জীবনে সকল শারীরবৃত্তীয় কর্মকাণ্ডের একটা সমন্বয় কিন্তু অপরিহার্য। না হলে একদিকে উদ্ভিদের শ্বসন চলবে, আরেকদিকে প্রসাধন চলবে, আরেকদিকে সালোক সংশ্লেষণ চলবে, এই সবগুলো একসাথে একটা হযবরল অবস্থা যাতে না হয়, ঠিক সেই জন্যই উদ্ভিদের সমন্বয়টা অপরিহার্য। একটি উদ্ভিদের জীবনকালে সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবন চক্রের পর্যায়গুলো, যেমন শুরুতে অঙ্কুরোদ্গম হওয়ার মাধ্যমে একটা উদ্ভিদের সূচনা হয়, তারপর সেই উদ্ভিদের বৃদ্ধি ঘটে এবং বিকাশ ঘটে, পরবর্তীতে সেখানে ফুল হয় যেটাকে বলা হয় পুষ্পায়ন। ফুল থেকে পরবর্তীতে ফল সৃষ্টি হয়। এই ফল সৃষ্টি হওয়ার মাধ্যমে উদ্ভিদ পূর্ণতা লাভ করে। এক সময় উদ্ভিদের সুপ্তাবস্থা আসে। এই সব মিলায় একটা সুশৃঙ্খল নিয়মের মধ্য দিয়ে উদ্ভিদের জীবন চলে। এই সব বিষয়ের উপরে আবহাওয়া এবং জলবায়ু জনিত একটা প্রভাব কিন্তু আমরা সবসময় দেখতে পাই। কিন্তু এই সবগুলো চক্রকে চালানোর জন্য পুরো শরীরে অবশ্যই একটা সমন্বয়ের কিন্তু অতীব দরকার। উদ্ভিদের বৃদ্ধি এবং চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো প্রকৃতপক্ষে অত্যন্ত জটিল এবং তা প্রতি মুহূর্তেই চলছে। সেজন্যই এই অধ্যায়টি সম্পর্কে ভালোভাবে জানা আমাদের উদ্ভিদকে ভালোভাবে জানতে যেমন সাহায্য করবে, ঠিক তেমনি পরীক্ষার জন্য এই উদ্ভিদের সমন্বয় অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই লেকচারটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। উদ্ভিদের সমন্বয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাসায়নিক বস্তুটা, তার নাম হচ্ছে ফাইটোহরমোন। ফাইটোহরমোন নাম শুনেই আমরা বুঝতে পারছি ফাইটো শব্দের অর্থই হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদের হরমোনকে বলা হয় ফাইটোহরমোন। আমাদের শরীরে যে হরমোনগুলো থাকে সেগুলোকে সাধারণভাবে হরমোন বলা হয়, কিন্তু উদ্ভিদের যে হরমোন তাদেরকেই বলা হয় ফাইটো হরমোন। তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আসে পরীক্ষাতে, সেই জ্ঞানমূলকে কিন্তু আসতে পারে ফাইটোহরমোন কি, তোমাকে বলতে হবে উদ্ভিদের হরমোনকে ফাইটোহরমোন বলে। কেউ কেউ ফাইটোহরমোনকে উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু হিসেবেও আখ্যায়িত করেছেন। মূলত তুমি যদি এটা আরো ভালো সংজ্ঞা দিতে চাও, তাহলে সংজ্ঞাটা হবে এমন, যে রাসায়নিক বস্তুটা উদ্ভিদের কোষের মধ্যে উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে হরমোন। এবং এই হরমোন যখন উদ্ভিদের শরীরে উৎপন্ন হয় তখন সেটাকে আমরা বলি ফাইটোহরমোন। এখানে হরমোনের সংজ্ঞা দেওয়া আছে। আমরা সবাই হরমোনের সংজ্ঞা জানি, যা একটা কোষের মধ্যে তৈরি হয়। সেই কোষের মধ্যে থেকে তৈরি হওয়ার পরে যেটা কোষ থেকে যে বের হয়ে সেটা রক্তের মাধ্যমে দূরবর্তী কোনো অঙ্গে গিয়ে কাজ করে। ধরলাম সে দূরবর্তী অঙ্গটা হচ্ছে আমাদের বৃক্ক, তাহলে হরমোন কিন্তু তৈরি হবে এক জায়গায়, কাজ করবে দূরবর্তী গিয়ে আরেকটা জায়গায়। এই অঙ্গটাকে বলা হয় টার্গেট অঙ্গ। ঠিক একই রকম হরমোন উদ্ভিদের শরীরেও তৈরি হয়। এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য। এরা কোনো পুষ্টি দ্রব্য নয়, এরা কোনো পুষ্টি সরবরাহ করে না, তবে এরা উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজকে নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের হরমোনগুলোর নাম মুখস্থ করা তোমাদের জন্য ফরজে আইন। এখানে নামগুলো একটু খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ নামগুলো উদ্ভিদের হরমোনের। দেখো, প্রথম নামটাই হচ্ছে অক্সিন, জিবেরিলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। এই পাঁচটি হচ্ছে উদ্ভিদের প্রধান ফাইটোহরমোন: অক্সিন, জিবেরিলিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। উল্লেখিত এসব হরমোন ছাড়া উদ্ভিদে আরো কিছু হরমোন আছে যাদেরকে আলাদা করা বা শনাক্ত করা যায় না। এই হরমোনগুলোকে বলা হয় পস্টিউলেটেড হরমোন। এই হরমোনগুলো পস্টিউলেটেড শব্দের অর্থ হচ্ছে ধারণা করা যায়। আমরা ধারণা করে নিয়েছি যে নিশ্চয়ই এই সকল কাজের জন্য আরো কিছু হরমোন আছে যাদেরকে আমরা আলাদা করে বের করতে পারি না। এরা প্রধানত উদ্ভিদের ফুল এবং জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশ ঘটায়। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত পস্টিউলেটেড হরমোনের নাম হচ্ছে ফ্লোরিজেন এবং ভার্নালিন। ফ্লোরিজেন তাহলে একটা পস্টিউলেটেড হরমোন। পরীক্ষায় আসতে পারে ফ্লোরিজেনের কাজ কি। ফ্লোরিজেনের মূল কাজ হচ্ছে ফুল এবং জনন অঙ্গের বিকাশে সাহায্য করা। আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে ফ্লোরিজেন উৎপন্ন হয় পাতার মধ্যে এবং তা পত্র মূলে স্থানান্তরিত হয়ে পত্র মুকুলকে পুষ্প মুকুলে রূপান্তরিত করে। অর্থাৎ এর কাজ হচ্ছে
ফুলের মুকুল তৈরি করা। যে জায়গা থেকে ফুলটা প্রথমে শুরু হয় সেটাকে বলা হয় পুষ্পমুকুল। এই পুষ্পমুকুল তৈরিতে ফ্লোরিজেনের ভূমিকা অনবদ্য। এই ফ্লোরিজেন কিন্তু একটা বিশেষ রকমের ফাইটোহরমোন, যেটাকে আমরা বলছি পস্টিউলেটেড হরমোন, এবং এই ফ্লোরিজেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। আমরা এখন প্রধান প্রধান ফাইটোহরমোন গুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে এই স্লাইড থেকে আমরা জানলাম হরমোন কাকে বলে, ফাইটোহরমোন কাকে বলে, ফাইটোহরমোন গুলোর নাম কি কি, 5টা নাম, পস্টিউলেটেড হরমোন গুলো কি কি, পস্টিউলেটেড হরমোন কি, এবং ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়, ফ্লোরিজেন কি কাজ করে। এই স্লাইডটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? আমরা প্রথমেই জানবো অক্সিন সম্পর্কে। দেখো, আসতে পারে যে কোন বিজ্ঞানী এই হরমোনটি আবিষ্কার করেন। চার্লস ডারউইন এই হরমোন প্রথম আবিষ্কার করেন। পরবর্তীতে অক্সিন নামে অভিহিত করেন দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বিজ্ঞানী কোল, আরেকজনের নাম বিজ্ঞানী হ্যাগেন। মূলত বিজ্ঞানী চার্লস ডারউইন উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো বাঁকাভাবে একদিকে লাগে তখন আলোর উৎসের দিকে সেই ভ্রূণ মুকুলের আবরণীটা সেই দিকে বেঁকে যায়, কিন্তু অন্ধকারে সেটা আবার খারাপ ভাবে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে এই যে ভ্রূণ মুকুল আবরণী তার অগ্রভাগে এক ধরনের রাসায়নিক পদার্থ এই ঘটনার জন্য দায়ী। যখন আলো পড়ে সেদিকে কেন বেঁকে যায়, আলো ছাড়া তো সেটা সোজাই থাকে, কেন এই ঘটনাটা ঘটে? এই ঘটনার কারণ হচ্ছে অক্সিন। অক্সিন প্রয়োগ করা হলে শাখা কলমে মূল গজায় এবং অকালে ফলের ঝরা বন্ধ হয়। উদ্ভিদ কোষে অক্সিজেনের পরিবহন নিম্নমুখী ভাবে হয়, উপরের দিকে তৈরি নিচের দিকে যায়, এবং অক্সিজেনের প্রভাবে অভিস্রবণ এবং শ্বসন ক্রিয়ার হারও বেড়ে যায়। বীজহীন ফল উৎপাদনেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে দেখো, অক্সিনের ব্যবহারগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল তৈরি হবে এবং অকালে ফলের ঝরে যাওয়া বন্ধ হবে। বীজহীন ফল উৎপাদনে অক্সিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই 3টা হচ্ছে অক্সিনের ব্যবহার। আর অক্সিনের 2টা বৈশিষ্ট্য দেওয়া আছে। অক্সিন সবসময় উদ্ভিদে নিম্নমুখী ভাবে বাহিত হয় এবং এটা উদ্ভিদের অভিস্রবণ এবং শ্বসন ক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। পরীক্ষায় কিন্তু অক্সিনের ব্যবহার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনটির প্রভাবে অকালে ফলের ঝরা বন্ধ হয়ে যায়? উত্তর হচ্ছে অক্সিন। কিভাবে আমরা বীজহীন ফল উৎপাদন করতে পারি? অক্সিনের মাধ্যমে। এবার আমরা আলোচনা করব সাইটোকাইনিন নিয়ে। সাইটোকাইনিন এই ফাইটো হরমোনটা বা উদ্ভিদ হরমোনটা ফল, শস্য এবং ডাবের পানিতে পাওয়া যায়। কোন কোন উদ্ভিদের মূলেও এদেরকে পাওয়া যায়। এবার সাধারণভাবে এটি বিভিন্ন ঘনত্বে অক্সিজেনের সাথে যুক্ত থাকে, কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে এবং এছাড়া কোষের বৃদ্ধি, অঙ্গের বিকাশ, বীজ, অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণ বা বার্ধক্য বিলম্বিতকরণে এই হরমোনের ভূমিকা রয়েছে। কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবেই মূলত কোষের সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিস বলতে ওই যে একটা কোষ বিভাজিত হয়ে যখন 2টা কোষে পরিণত হয়, কোষটা যে প্রক্রিয়ায় 2 ভাগটা হয়ে যায় শেষে, কোষ বিভাজনের শেষে, সেই প্রক্রিয়াটাকে বলে সাইটোকাইনেসিস। কোষ বিভাজন অধ্যায়ে সেটা নিয়ে আলোচনা করা আছে। তাহলে সাইটোকাইনিন হরমোনের প্রভাবে সাইটোকাইনেসিস ঘটে। তবে এখান থেকে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে কোন হরমোন ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় সাইটোকাইনিন। বা বার্ধক্য বিলম্বিতকরণে কোন হরমোন প্রভাবিত হয়? উত্তর হচ্ছে সাইটোকাইনিন। আশা করি এই এমসিকিউটা মনে থাকবে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ইথিলিন হরমোন নিয়ে। এই হরমোনটা একটা গ্যাসীয় পদার্থ, এটা ফল পাকাতে কাজে লাগে। এই হরমোনটা ফল, ফুল, বীজ, পাতা, মূলে পাওয়া যায়। যখন এটা উদ্ভিদের থাকে তখন সেটা কি কাজ করে দেখো, এটা ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে, চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল ফল সৃষ্টির সূচনা করে। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, কোনটা ফুল ফল সৃষ্টির সূচনা করে? উত্তর হচ্ছে ইথিলিন। ইথিলিন ফুল ফল সৃষ্টির সূচনা করে এবং ইথিলিন পাতা ও ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে এবং কৃত্রিম উপায়ে ফল পাকাতেও এর ব্যবহার রয়েছে। মূলত ফুল ফল সৃষ্টির সূচনা করে ইথিলিন এবং ফলকে পাকিয়ে দেয় দ্রুত। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে যে ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটা? উত্তর হবে ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূল উৎপাদন করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড IAA নামক এক ধরনের অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায়। পরীক্ষায় আসে যে ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি পায় কোনটির প্রভাবে? IAA। মনে রাখতে হবে যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এক ধরনের
অক্সিন, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ। অক্সিন প্রয়োগ করে ফলের মোচন বিলম্বিত করা যায়, ফলটাকে বড় করা যায়। আর বীজহীন ফল উৎপাদনে মূলত দুটো হরমোন ব্যবহৃত হয়, একটা নাম অক্সিন আর একটা নাম জিবেরেলিন। তাহলে এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্সিন জিবেরেলিন এই এমসিকিউটা পরীক্ষায় তোমরা পাবা যে বীজহীন ফল উৎপাদনে কোন হরমোনটা পাওয়া যায়। এইবার চলো আমরা খেয়াল করি যে উদ্ভিদের বৃদ্ধিতে কোন কোন মূলত প্রভাব বিস্তার করে। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে আলো এবং উষ্ণতার প্রভাব হচ্ছে বেশ লক্ষণীয়। বিভিন্ন সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উপাদান উৎপন্ন হয়ে নতুন অঙ্গের সৃষ্টি করে। আলোর উপস্থিতিতে অক্সিন হরমোন নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে অন্ধকারে অক্সিজেনের ঘনত্ব বাড়ে। বিজ্ঞানীদের মতে আলোর দিকে থাকা অক্সিজেন অন্ধকারে চলে যায়, ফলে সেদিকে বেশি বৃদ্ধি হয় এবং আলোকিত অংশের বৃদ্ধি ব্যাহত হয়, কাজেই আলোর প্রভাবে সেটা সেদিকে বেঁকে যায়। তাহলে কেন অক্সিজেনের প্রভাবে অঙ্গটা সেদিকে বেঁকে যায়? এর কারণ হচ্ছে আলোর সক্রিয়তায় অক্সিজেনটা নিষ্ক্রিয় হয়ে যায়, যার ফলে অক্সিজেনটা আরেক দিকে চলে যায়, সেই দিকে বৃদ্ধি হয় এবং যে পাশ থেকে চলে যায় সে পাশটা সেদিকে বেঁকে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ। এছাড়া খেয়াল করো, ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রাংশ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে, একে অভিকর্ষ উপলব্ধি বলে। অভিকর্ষণের ফলে কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়, এর চাপ বাড়ে, কোষের প্রাচীর ফাটে, ফলে অভিকর্ষীয় চলন দেখা যায়। তাহলে অভিকর্ষীয় উপলব্ধি, মূল কেন নিচের দিকে বাড়ে? অভিকর্ষীয় উপলব্ধির জন্য। অনেক উদ্ভিদের পুষ্প ফুল ফোটা দিনের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, দিনের দৈর্ঘ্যের উপর। যেমন চন্দ্রমল্লিকা একটা ছোট দিনের উদ্ভিদ, যখন দিন ছোট থাকে তখন চন্দ্রমল্লিকা ফুল ফোটে, যখন দীর্ঘ আলোতে ওইসব উদ্ভিদে ফুল উৎপাদনে বিঘ্ন ঘটে। তো এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, দিনগুলো ছোট হয়ে যায়, তখন আর বড় দিনের উদ্ভিদগুলো কিন্তু তখন আর ফুল দিতে পারে না, বা দিনগুলো যদি বড় হয়ে যায় তখন যেগুলো ছোট দিনের উদ্ভিদ সেগুলো আর ফুল দিতে পারে না। উদ্ভিদের আলো অন্ধকারের এই যে এক প্রকার ছন্দ, এটাকে জৈবিক ঘড়ি বলে। এটা জৈবিক ঘড়ির একটা উদাহরণ। আগে ছোট দিনের উদ্ভিদ বলতে যাদের পুষ্পায়নে দৈনিক 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন, এর থেকে বেশি আলো পেলে তারা কিন্তু আর ফুল দিবে না। তো এরকম এদেরকে বলে ছোট দিনের উদ্ভিদ যাদের পুষ্পায়নে দৈনিক 8 থেকে 12 ঘন্টা আলো প্রয়োজন। ঠিক একইভাবে বড় দিনের উদ্ভিদ, তাদের প্রয়োজন 12 থেকে 16 ঘন্টা। আর আলোক নিরপেক্ষ উদ্ভিদ, এদের পুষ্পায়নে দিনের আলো কোনোই প্রভাব ফেলে না, যেমন শসা এবং সূর্যমুখী। তো ছোট দিনের উদ্ভিদ হিসেবে আমরা মনে রাখবো চন্দ্রমল্লিকা এবং ডালিয়ার কথা, আমরা মনে রাখতে পারি ডাচ মনে রাখতে পারি, ডালিয়া এবং চন্দ্রমল্লিকা। বড়দিনের উদ্ভিদ হিসেবে আমরা মনে রাখতে পারি লেটুস এবং ঝিঙার কথা। আর আলোক নিরপেক্ষ উদ্ভিদ হিসেবে আমরা মনে রাখবো শসা এবং চন্দ্রমুখীর কথা। এগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে যে শসা কিন্তু সারা বছরই আমরা সালাদ হিসেবে খাই, কিন্তু লেটুস এবং ঝিঙা কিন্তু সারা বছর খাই না। চন্দ্রমল্লিকা এবং ডালিয়া ফুল শীতকাল ছাড়া কিন্তু কখনো ফোটে না। তো আমরা মূলত সূর্যের আলো কিভাবে পুষ্পের উপরে, ফুল ফোটার উপরে প্রভাব বিস্তার করে, আমরা মূলত সেই জিনিসটাই এখানে লক্ষ্য করলাম। এছাড়াও উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্পায়নে আলোর মতো তাপ এবং শীতেরও একটা প্রভাব আছে। দেখা গেছে যে অনেক অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে তাদের ফুল ধারণ করার সময় এগিয়ে আসে। শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের ফুল ধারণ ত্বরান্বিত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ভার্নালাইজেশন। পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটা, কাকে বলা হয় ভার্নালাইজেশন। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে উষ্ণতার প্রভাব পড়ে। শীতের গরমকালে লাগালে ফুল আসতে বহু দেরি হয়। বীজ রোপণের পূর্বে 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োগ করলে উদ্ভিদের স্বাভাবিক পুষ্প প্রস্ফুটন ঘটে। খুবই গুরুত্বপূর্ণ কথা ভার্নালাইজেশন, এই যে শৈত্য প্রদানের মাধ্যমে ফুল ধারণকে ত্বরান্বিত করা, এটাকে বলা হচ্ছে ভার্নালাইজেশন। আমরা পরীক্ষার জন্য এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবো। আমরা এখন আলোচনা করব উদ্ভিদের চলন বিষয়টা নিয়ে। উদ্ভিদের চলন শুনলে খানিকটা অবাক লাগে। আমরা জানি যে শুধু প্রাণীরাই হাঁটাচলা করতে পারে। ঠিক আছে, প্রাণীরা হাঁটাচলা করতে পারে, কিন্তু ঠিক হেঁটে না বেরিয়েও কিন্তু উদ্ভিদের কিন্তু একটা চলন প্রক্রিয়া আমরা দেখতে পাই। উদ্ভিদের চলনকে আমরা 2 ভাগে ভাগ করি, একটাকে বলে সামগ্রিক চলন আর একটাকে বলা হয় বক্র চলন। উদ্ভিদের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন সেটাকে সামগ্রিক চলন বলে। শুনতে খানিকটা অবাক লাগলেও এটা কিন্তু সত্যি। মূলত নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ছত্রাক এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষ যেমন গ্যামিট গুলো কিংবা জুওস্পোরে এই ধরনের চলন দেখা যায়, এটাকে বলে সামগ্রিক চলন। এই গ্যামিটটা বা শুক্রাণুটা কিন্তু সে কিন্তু নিজেই চলে
বেড়ায়, আমরা যেটাকে মানুষ যেভাবে চলে বেড়ায় এরাও কিন্তু ঠিক সেভাবেই এক জায়গা থেকে অন্য স্থানে গমন করে। এবং এছাড়াও কিছু কিছু ব্যাকটেরিয়া এবং কিছু কিছু শৈবাল যেমন ভলভোক্স, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম শৈবালে কিন্তু এ ধরনের চলন দেখা যায়। তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। তবে যে সকল উন্নত উদ্ভিদ তারা কিন্তু মাটিতে আবদ্ধ থাকে, তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না। এদের অঙ্গগুলো নানাভাবে বেঁকে যায়। এই বাঁকাটাকে বলা হয় বক্রচলন। কাণ্ডের আলোকমুখী চলন, কাণ্ডটা আলোর দিকে, মূলটা যায় অন্ধকারের দিকে, আকর্ষী অবলম্বনকে পেঁচিয়ে ধরা, এই সবগুলি বক্রচলনের উদাহরণ। সামগ্রিক চলন আর বক্রচলন আবার নানা ধরনের হয়। তার মধ্যে ফটোট্রপিজম এটা একটা অন্যরকম চলন। ফটোট্রপিজম আমরা একটু আগে যেটা পড়লাম, কাণ্ডের আলোর দিকে চলন বা মূলের অন্ধকারের দিকে চলন, এগুলো এক প্রকারের ফটোট্রপিজম। তাহলে আমরা ফটোট্রপিজম শব্দটার সাথে আগের স্লাইডে পরিচিত হলাম। ফটো শব্দের অর্থ আলো, ট্রপিক শব্দের অর্থ কিন্তু চলাচল। তাহলে ফটোট্রপিক চলন এক ধরনের বক্র চলন। উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখার সবসময় আলোর দিকে চলন ঘটে, কিন্তু তার মূলের চলনটা ঘটে সবসময় আলোর বিপরীত দিকে। এই যে কাণ্ড শাখা প্রশাখার আলোর দিকে চলন আর মূলের বিপরীত দিকে চলন, এটাকে বলা হয় ফটোট্রপিজম। এবং আলোর দিকে চলনটাকে বলা হচ্ছে পজিটিভ ফটোট্রপিজম। ঠিক সেইভাবে মূলের আলোর বিপরীত দিকে চলাটাকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিজম। ফটো শব্দের অর্থ যেহেতু আলো, এবং আলোর দিকে চলনটাকে আমরা ফটোট্রপিজম বলছি। যদি আলোর দিকে চলন হয় তাহলে সেটাকে বলা হবে পজিটিভ ফটোট্রপিজম, আর যদি মূলের দিকে চলন হয় তাহলে সেটাকে বলা হবে নেগেটিভ ফটোট্রপিজম।